কি হলো উপমা? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। কাসফিয়া কোনো মতে উঠে বসলো। ইয়াসের দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা রাখলো ঘাড়ে, ঘন ঘন শ্বাস ফেলে বলল, প্রফেসর সাহেব, তাড়াতাড়ি একটু চুমু দিন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। ইয়াস প্রথমে ভেবেছিল কাসফিয়ার পেন উঠেছে, কষ্ট হচ্ছে ওর, কিন্তু এখন বুঝতে বাকি নেই বউ ওর দুষ্টুমি করছে। কি আর করবে ইয়াস, একমাত্র বউয়ের কথা ফেলবে কি করে? কথা না বলে কাসফিয়াকে জড়িয়ে ধরলো সে, আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল ওর পুরো মুখে। কাসফিয়া খামচে ধরলো ইয়াসের মাথার চুলগুলো। বিরক্ত হলো ইয়াস, গম্ভীর কণ্ঠে বলল কাসফিয়াকে, ছিঁড়ে ফেলো আমার মাথার চুলগুলো সব। কাসফিয়ার রাগ হলো ইয়াসের কথায়, ঘুরে ঘুষি মেরে বলল, ধুর, আনরোম্যান্টিক লোক একটা। রোম্যান্সের সময় বউরা এমন করে, মুভিতে দেখেননি? ইয়াস মাথায় হাত ঠেকিয়ে বসে রইল ওখানে। ইয়াস চুপ করে বসে আছে, তাও এমন ভঙ্গিতে কাসফিয়ার মনে হলো শরীর খারাপ করছে ওর। ইয়াসের গালে মুখে হাত দিয়ে উদ্ঘৃণ্য হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ইয়াস একধানে তাকিয়ে আছে কাসফিয়ার মুখের দিকে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। কাসফিয়া আর ইয়াসের ঠোঁট দ্বয়ের দূরত্ব খুব একটা বেশি নয়। এই দূরত্ব কমিয়ে দিতে সময় নিল না ইয়াস। আঁকড়ে ধরল কাসফিয়ার গোলাপ রাঙা ঠোঁট দুটো। শত চেষ্টা করেও ইয়াসকে নিজের থেকে সরাতে পারল না কাসফিয়া। কিছুক্ষণ পর ইয়াস ছাড়ল ওকে। ভেজা ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল মাদকতা মিশ্রিত কণ্ঠে, এত কাছে এসো না উপমা, আমি কন্ট্রোললেস হয়ে গেলে বেবির ক্ষতি হবে যে। রাগে ফুঁসছে কাসফিয়া। ইয়াসের কাজে বিরক্ত সে। চুমু দিতে বলেছিল, কিন্তু এভাবে দম আটকে মরেই যাচ্ছিল আর একটু হলে। ইয়াস আবারও কাসফিয়ার কাছে আসতে চাইলো, আলতো করে ওর বুকে ধাক্কা দিয়ে বলল কাসফিয়া, শুনুন তো, আর একটু হলে দম বন্ধ করে মেরে ফেলেছিলেন আমাকে। আপনার এসব লুচ্চামি দেখে আমার বাচ্চাটাও পেট থেকে পেকে বেরোবে। আমি লুচ্চামি করি? তাছাড়া কি? তুমি তো চুমু খেতে চাইলে উপমা, চুমু দিতে গিয়ে কন্ট্রোললেস হয়ে গেলে আমার কি দোষ বলো? লোভ তো দেখালে তুমি নিজেই। ইয়াসের কথার জালে আটকা পড়ল কাসফিয়া। কথা কাটাতে বলল সে, আর কত লজ্জা দেবেন আমাকে? হ্যাঁ, সরুন, এবার ঘুম পাচ্ছে। ইয়াস নড়ল না এক চুলো। কাসফিয়ার কথায় ঠোঁট কামড়ে হাসলো সে। কাসফিয়া ঘুমিয়ে পড়ল ওর পেটে, চুমু দিল ইয়াস, বলল বিড়বিড় করে, জুনিয়র তাড়াতাড়ি চলে এসো, তোমার মাম্মার আদর না পেয়ে পাপ্পা শুকিয়ে যাচ্ছে দিন দিন। কাসফিয়া চোখ খুলে তাকালো, হাসলো ইয়াসের কথা শুনে। ও বুঝে ফেলার আগে আবারও বন্ধ করে নিল চোখের পাতা। সময়টা সন্ধ্যা। সাইফানের সাথে দেখা করতে একটা ক্যাফেতে এসেছে ইয়াস। মেহেকের ব্যাপারে কথা বলছিল দুজনে। এরই মধ্যে ইনায়ার কল আসলো ইয়াসের ফোনে। আসার আগে ইনায়াকে রেখে এসেছিল কাসফিয়ার কাছে। কোনো দরকারে কল দিচ্ছে ভেবেই রিসিভ করলো ইয়াস। ফোনের অপর প্রান্তে থাকা ইনায়া বলল ইয়াসকে, ইয়াস, তাড়াতাড়ি হসপিটালে আয়, আমি কাশফিয়াকে নিয়ে ওখানেই যাচ্ছি। কেন, কি হয়েছে? আমার উপমা ঠিক আছে? ঠিক নেই ইয়াস, ওর লিভার পেইন উঠেছে। এত কথা না বলে যত দ্রুত সম্ভব চলে আয়। আমি এক্ষুনি আসছি। কথাটা বলে দেরি করেনি ইয়াস, দ্রুত ছুটে এসেছে হসপিটালে। কাসফিয়াকেও তত সময় নিয়ে যাওয়া হয়েছে ওটিতে। হসপিটালের করিডোরে পায়চারি করছে ইয়াস। কেমন অস্থির অস্থির লাগছে ওর, শান্তি পাচ্ছে না কোনোভাবেই। ইয়াসের বাড়ির সার্ভেন্ট সাইফান আর কৌশিক সবাই দাঁড়িয়ে আছে এক পাশে। বাড়ি থেকে বারবার উজ্জ্বল আর সুফিয়া বেগমের কল আসছে। ইয়াসের মাথা ঠিক নেই, বিরক্ত হয়ে ফোনটা অফ করে রেখেছে। কৌশিক এগিয়ে এলো ইয়াসের দিকে, মান অভিমান দূরে ঠেলে কথা বলল ওর সাথে, শান্ত হয় ইয়াস, সবটা ভালোই হবে। আমি শান্ত হতে পারছি না কৌশিক। এত সময় হলো ইনায়া বেরোচ্ছে না কেন? আমার যে দম বন্ধ লাগছে। আমার উপমা ঠিক আছে তো? ইয়াসের করা একের পর এক প্রশ্নে ওকে কি উত্তর দেবে বুঝলো না কৌশিক। ওরও তো চিন্তা কম হচ্ছে না বোনের জন্য। কাসফিয়ার বয়স কম, এই বয়সে বাচ্চা নিলে কত রকমের সমস্যা হতে হয় মেয়েদের। কিন্তু ওর যে কিছুই করার নেই, সবাই আল্লাহর ইচ্ছা। বারবার ওনাকে ডাকছেন আর বলছেন যেন সুস্থ থাকেন ওর বোনটা।
অপেক্ষার অবসান ঘটলো অবশেষে। একটা ছোট্ট বাচ্চাকে সাদা রঙের তোয়ালাতে জড়িয়ে ওটি থেকে বেরোলো ইনায়া। নার্সরা মিলে কাসফিয়াকে নিয়ে গেল অন্য কেবিনে। বাচ্চাটা কান্না করে যাচ্ছে ক্রমাগত। ছোট ছোট হাত পা গুলো নার্সে সে। কৌশিকের মুখের অন্ধকার সরে গেল, ঠোঁটের কোণে হাসি ফুটলো ওর। বাচ্চাটাকে দেখবে বলে দৌড়ে গেল ইনায়ার কাছে। ইয়াশ এখনো দাঁড়িয়ে আছে আগের অবস্থানে। ইনায়া হেঁটে এলো ওর কাছে, বাচ্চাটাকে দেখিয়ে বলল, তোর প্রিন্সেসকে দেখবি না ইয়াশ? দেখ, ও দেখতে পুরো তোর মতো হয়েছে। ইয়াশ তাকালো না বাচ্চাটার দিকে, জিজ্ঞেস করলো ইনায়াকে। আমার উপমা কেমন আছে ইনায়া? ইনায়া কথা বলল না, চুপটি করে দাঁড়িয়ে রইল সে। ইনায়ার মুখটা দেখে চিন্তা হলো ইয়াশের, ওর উপমা কি ভালো নেই? উত্তর দিচ্ছে না কেন ইনায়া? ইয়াশ অপেক্ষা করলো না আর, দ্রুত ছুটে গেল কাসফিয়ার কেবিনের দিকে। ইনায়া পিছু ডাকলেও শুনলো না সে। কৌশিক তাকিয়ে আছে ইয়াশের যাওয়ার পানে। অবাক হচ্ছে কৌশিক, এই বদমেজাজি একরোখা ছেলেটা কাউকে এত ভালোবাসতে পারে। কৌশিক তো এতদিন ভুল ভেবে এসেছে ইয়াশের ব্যাপারে। ওর কাছে কাসফিয়া ভালো আছে, ভালো থাকবে আজীবন। ইয়াশের মতো ছেলেরা সহজে কাউকে ভালোবাসে না। ভালো যদি বাসে তবে মন প্রাণ দিয়ে ভালোবাসে। বেডে শুয়ে থাকে কাসফিয়া, হাতটা শক্ত করে ধরে আছে ইয়াশ। এত সময় হলো সেন্সে ফিরছে না কাসফিয়ার। ইয়াশ ওকে অন্য কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে চাইলে মানা করেছে ডাক্তাররা। শরীর দুর্বল, তাই জ্ঞান হারিয়েছে এই বলেই বুঝিয়েছে ওকে। এখনো বাচ্চার মুখ দেখেনি ইয়াশ। ওর যে চিন্তা হচ্ছে উপমার জন্য। কেমন পাগল পাগল লাগছে নিজেকে। কাসফিয়ার বন্ধ করে রাখা দু চোখের পাতায় চুমু দিল ইয়াশ। হাতটা ধরে রাখলো আগের মতো করেই। প্রায় অনেক সময় পর চোখ খুলে তাকালো কাসফিয়া। চোখ খুলতেই ইয়াশকে দেখলো সে। শরীরের সব অসুস্থতা, ক্লান্তি কথায় যেন মিলিয়ে গেল ইয়াশের মুখটা দেখে। ইয়াশ এখনো ধরে রেখেছে কাসফিয়ার হাতটা, চুমু দিচ্ছে বারবার। কাসফিয়া হাসলো, আস্তে করে বলল ইয়াশকে, পুচকের বাপ সব চুমুকি হাতেই দেবেন? মুখটা আমার শুকিয়ে গেছে দেখুন। কাসফিয়ার কণ্ঠ কানে আসতেই দ্রুত মুখ তুলে ওর দিকে তাকালো ইয়াশ। কাসফিয়ার হাসি মুখটা চুপসে গেল মুহূর্তেই। ইয়াশের চোখ ভিজে আছে কেন? কান্না করছে বুঝি? ভালো করে ইয়াশকে পর্যবেক্ষণ করলো কাসফিয়া। গায়ে থাকা শার্টের বুকের দিকে বোতামগুলো সব খুলে রাখা ওর। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখটা কেমন শুকিয়ে আছে। কাসফিয়ার বুঝতে বাকি রইল না ওর জন্যই ইয়াশের চোখ মুখের এই অবস্থা। ইয়াশ কাসফিয়ার দিকে কিছুটা ঝুঁকলেই ওর মুখ স্পর্শ করলো কাসফিয়া। বলল ইয়াশকে, কাঁদছেন কেন? আমি ঠিক আছি দেখুন। ইয়াশ কাসফিয়ার হাত ধরে চুমু দিল, আবারও বলল ওকে, কই, কাঁদছি না তো। মিথ্যে বলতে হবে না আর। আমাদের পুচকে কোথায়? দেখেছেন ওকে কার মতো হয়েছে? ইয়াশের মনেই ছিল না বাচ্চার কথা। বউয়ের চিন্তায় এতটাই উদাসীন হয়ে পড়েছিল যে মেয়ের মুখটাও দেখেনি। তখন ইনায়া রুমে ঢুকলো, কোলে ইয়াশ আর উপমার ছোট্ট প্রিন্সেস। ইনায়া হেঁটে এলো দুজনের কাছে, বাচ্চাটাকে কাসফিয়ার পাশে শুয়ে দিয়ে অভিনন্দন জানালো দুজনকেই। ইয়াশ মুস্কি হেসে ধন্যবাদ জানালো ইনায়াকে। ইনায়া চলে গেল। ইয়াসে তাকালো মেয়ের ছোট্ট মুখটার দিকে। ইসে কত মায়া মুখটাতে। ইয়াসে চুমু দিল মেয়ের হাতে। বাচ্চা মেয়েটা কি বুঝলো কে জানে। বাবার স্পর্শ পেয়ে কান্না থামিয়ে দিল সে। কাসফিয়া তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। গায়ের রং থেকে শুরু করে চোখ নাক সবই যেন ইয়াসের মতো। বাবা মেয়ের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে কাসফিয়া হেসে বলল ইয়াসকে, ব্যাপারটা কি হলো? আমি পেটে ধরলাম, এত কষ্ট করে পৃথিবীতে আনলাম, আর মেয়ে হলো আপনার মতো? ইয়াশ হাসছে কাসফিয়ার কথা শুনে, ভাব দেখিয়ে বলছে ওকে, তুমি পেটে ধরলে কি হবে? মেয়েকে পৃথিবীতে আনার অর্ধেক কাজ তো আমি করেছি। কাসফিয়া উত্তর খুঁজে পেল না আর। মানুষটা বড্ড চালাক, যাই বলুক না কেন ওনার কাছে যেন উত্তর রেডি করাই থাকে। ফোনের রিংটোন বেজে উঠল ইয়াশের। চোখের সামনে আনলে দেখলো ওর আম্মু সুফিয়া বেগম কল দিয়েছে। কথা বলতে উঠে যাচ্ছিল ইয়াশ। কি যেন মনে হলো কাসফিয়ার। ইয়াশ চলে যাচ্ছে বুঝতে পেরে বলল ওকে, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছেন? মেয়ে আর তার মায়ের জন্য গিফট আনতে। লাগবে না গিফট? ওসব পরে হবে। মেয়ের নাম কি রাখবো বলুন? ইয়াশ চোখ বুলালো মেয়ের দিকে, কিছুক্ষণ চুপ থেকে মুস্কি হেসে বলল, ইরা। না, হৃদি রাখবো। হুম, আমার মেয়ের নাম আমি রাখবো।
মেয়ে বুঝি আপনার একার? ওকে জন্ম দিল কে? কাসফিয়া এমন ভাবে কথাটা বলছে ইয়াশ না মেনে পারল না ওর কথা। তবে এই নাম রাখার কারণটা কি বুঝলো না সে। ইয়াশ বা কাসফিয়ার নামের সাথে তো মিল না নামটা। নিজের মনের কৌতূহল মেটাতে জিজ্ঞেস করলো কাসফিয়াকে। রিদি নামটাই কেন? কারণ আছে তাই। কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে কাসফিয়ার দিকে চেয়ে রইল ইয়াশ। কি যেন ভেবে হাসলো সে। হয়তো বুঝলো কাসফিয়ার এই নামটা রাখার কারণ। কথা বাড়ালো না আর, মাথা নাড়িয়ে সম্মতি জানালো কাসফিয়ার কথায়। তবে মনে মনে ভেবে নিল ইয়াশ কাসফিয়ার মেয়ের যে নামই রাখুক না কেন ইয়াশ ওর পুস্কেকে ইরা নামেই ডাকবে। সময় আর স্রোত অপেক্ষা করে না কারো জন্যই। দিন পরিবর্তন হয়, সাথে পরিবর্তন হয় প্রতিটা মানুষের জীবনের গল্প। মাঝখানে পেরিয়ে গেছে 4টা বছর, পরিবর্তন হয়েছে অনেক কিছু। তবে পরিবর্তনগুলো খারাপ নয়, সবটাই ছিল ভালো। এত পরিবর্তনের মধ্যে যে জিনিসটা অপরিবর্তন রয়ে গেছে তা হলো উপমার প্রতি ইয়াশের ভালোবাসা। এতগুলো দিন পেরিয়েছে কিন্তু ওদের দুজনের ভালোবাসা এখনো ঠিক প্রথম দিনের মতোই আছে। ঝগড়া ঝামেলা আগে যাই একটু হতো, ইরা আসার পর তাও হয় না। মেয়েকে নিয়ে ছুটাছুটি করতে করতেই কেটে যায় ওদের দিন। ঝগড়া করার সময় কথায়। ইয়াশ কাসফিয়ার সংসার ভরে উঠেছে আনন্দে আর সুখে। কৌশিক ইনায়ার ঘর আলো করে এসেছে একটা ছোট্ট রাজপুত্র, নাম ওর ইরহান। ইনায়া আর কৌশিক এখানকার সব ছেড়ে ছুড়ে দেশে চলে গেছে প্রায় 2 বছর আগে। দেশে যাওয়ার জন্য আর কাছের মানুষগুলোকে দেখার জন্য সব সময় মনটা আকুপাকু করে কাসফিয়ার। কিন্তু ইয়াশের কাজের জন্য এখন আর বায়না করে না যাবে বলে। আস্তে আস্তে মানিয়ে নিয়েছে সবটা। কাসফিয়াকে দেখলে মাঝে মধ্যে অবাক হয় ইয়াশ। চঞ্চল মেয়েটা কেমন শান্ত হয়ে গেছে এখন। মাঝে মধ্যে কাসফিয়ার কাজে ইয়াশের রাগ হলে বোকাঝোকা করে, কিন্তু আগের মতো আর তর্কাতর্কি করে না কাসফিয়া। সে তো জানে ইয়াশের রাগ ক্ষণস্থায়ী, রাগ কমে গেলে তাকে বুকে টেনে নিবে আবার। আজকে ইরার জন্মদিন। বাড়িতে সকাল থেকে গেস্টদের আসা যাওয়া চলছে। ইরার জন্মের পর ইয়াশ বাড়িতে বাড়তি লোক রেখেছে মেয়ের দেখাশোনার জন্য। আজকে সবটা সামলে নিচ্ছে ওনারাই। কাসফিয়া নিজের রুমেই ছিল, সব গোছগাছ করে সাজতে বসেছে সে। কাসফিয়া আজকে পার্পেল কালারের একটা সুন্দর জর্জেট শাড়ি পরেছে, গলায় হাতে কানে ডায়মন্ডের পাতলা জুয়েলারির সেট। এগুলো ইয়াশেরই দেওয়া। আগের বার অ্যানিভার্সারিতে কাসফিয়াকে শাড়ি আর জুয়েলারিগুলো গিফট করেছিল ইয়াশ। আগে সুযোগ বা সময় কোনোটাই হয়ে ওঠেনি এগুলো পরার। আজকে গেস্ট আসবে তাই কিছু না ভেবেই পরে নিল। কাসফিয়ার লম্বা চুলগুলো খুব বিরক্ত করছে ওকে। ছোট্ট একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছে চুলগুলো। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা খেলনাগুলো চোখে পড়ল। একটা একটা করে তুলে রাখলো সব। হঠাৎই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে পেছনে। কাসফিয়ার মাথার ক্লিপটা খুলে দিয়েছে সে। মানুষটা যে ইয়াশ ছাড়া আর কেউই নয় বুঝতে বাকি নেই কাসফিয়ার। ইয়াশের এমন কাজে বিরক্ত হলো সে। উঠে দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে তাকালো ইয়াশের দিকে। কিছু বলবে তখনই ইয়াশ কাছে টেনে নিল ওকে। কাসফিয়ার হাত দুটো আপনা আপনি চলে গেল ইয়াশের বুকে কাছটায়। ইয়াশ ওর এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, বাহ, ইরার মাম্মাকে অনেক সুন্দর লাগছে আজ। চোখ ঝলসে যাচ্ছে আমার। কিন্তু কিন্তু কি? এই সাজে তুমি রুম থেকে বেরোবে না। কেন? আমার উপমার সৌন্দর্য কেবল আমি দেখব, অন্য কেউ না দেখুক। ইয়াশের কথায় পাল্টা প্রশ্ন না করে বলল কাসফিয়া। ঠিক আছে, বেরোবো না। ইয়াশ কাসফিয়াকে নিয়ে গেল আয়নার সামনে। লম্বা চুলগুলো দিয়ে খপা করে দিল। খপায় গুজে দিল বাগান থেকে তুলে আনা টাটকা লাল গোলাপ। কাসফিয়া হাত দিয়ে দেখে নিল, বলল ইয়াশকে। কি করলেন? ইয়াশ শক্ত করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল কাসফিয়াকে। ঘাড়ে থুতনি রেখে বলল, আমার ফুলকে ফুল দিলাম, তোমার পছন্দের বেলি ফুল পেলাম না। গোলাপ পছন্দ? সব ফুলই আমার পছন্দ। তুমি নিয়েই তো একটা ফুল উপমা, আমার ব্যক্তিগত ফুল। ইয়াশের কথায় মুস্কি হাসলো কাসফিয়া। এই মানুষটার প্রশংসা না পেলে সাজগোজ করাই তো বৃথা। তবে ইয়াশকেও কম সুন্দর লাগছে না। সাদা রঙের শার্ট পরেছে ইয়াশ, কালো স্যুট প্যান্ট, মাথার সুন্দর চুলগুলো ব্রাশ করা,
হাতে দামি একটি স্মার্ট ওয়াচ। সব মিলিয়েই ভালো লাগছে ইয়াশকে। কাসফিয়া ইয়াশের গলা আঁকড়ে ধরল, বলল ওকে। ইরার পাপ্পাকেও কম সুন্দর লাগছে না। সুন্দরী মেয়েগুলোর থেকে দূরত্ব বজায় রাখবেন। আমাকে তো চেনেনি, এদিক সেদিক কিছু হলে মাথার সবগুলো চুল ছিঁড়ে টাকলা বানাবো। বইয়ের করা হুমকিতে মনে মনে হাসলো ইয়াশ। উপর নিচ মাথা নাড়ল কেবল। ইয়াশ কাসফিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল একটু একটু করে। কি হবে বুঝতে পেরে চোখ দুটো বন্ধ করে নিয়েছে কাসফিয়া। সব দূরত্ব ঘুচিয়ে ইয়াশের যখনই চুমু দিবে কাসফিয়ার ঠোঁটে, তখনই কানে ভেসে আসলো মেয়ের কণ্ঠস্বর। পাপা, মাম্মা আমি টয়লেট যাবো। ইরার কথা কানে আসতেই দ্রুত কাসফিয়াকে ছেড়ে দিল ইয়াশ। ইরা গট গট করে হেঁটে আসলো ইয়াশের কাছে, দু হাত কোমরে চেপে বলল রেগে মেগে। ইরা লাগ করেতে। কেন? পাপা কালি মাম্মাকে পাপ্পি দেয় কেন? ইয়াশ কোলে নিল মেয়েকে, দু গালে বেশ কয়েকটা চুমু দিয়ে বলল। এই তো ইরাকেও দিলাম। বাবা মেয়ের কাণ্ড দেখে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল কাসফিয়া। হিংসুটে মেয়ে, তোর বাপ আমাকে আদর না দিলে তুই পৃথিবীতে আসতি কিভাবে? আমার আদরে ভাগ বসাতে চায়, ভাবা যায় কি সাহস মেয়ের। কাসফিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওভাবে। ইরাকে বারবার কোলে নিতে চাইলেও আসলো না সে। ওইদিকে গেস্টরা এসে বসে আছে, অপেক্ষা করছে ইয়াশ কখন ইরাকে নিয়ে যাবে। ইয়াশ ভাবলো এবার যাওয়া উচিত। কাসফিয়াকে রুমে বসতে বলে পা বাড়িয়েছিল যাবে বলে, তখনই কাসফিয়ার দিকে তাকিয়ে বলল ইরা। মাম্মা, ইরা টয়লেট যাবে। মেয়ের আদো আদো কথায় হেসে উঠল কাসফিয়া। ইরার ভারী রাগ হলো মায়ের হাসি দেখে। মেয়ের রাগ দেখে ইয়াশ চোখ রাঙিয়ে তাকালো কাসফিয়ার দিকে। বহু কষ্টে হাসি থামালো কাসফিয়া। ইরাকে কোলে করে নিয়ে গেল টয়লেটে। খন্দকার মঞ্জিলের সামনে এসে থেমেছে একটা কালো রঙের কার। দারোয়ান এসে দ্রুত গেট খুলে দিল। বাড়ির ভেতরে ঢুকে থামলো গাড়িটা। এক এক করে নামলো ইয়াশ আর কাসফিয়া। ইয়াশের কোলে ছোট্ট ইরা আর কাসফিয়ার কোলে মমি। ইরা বায়না করলো ইয়াশের কোল থেকে নামবে বলে। ইয়াশ মিষ্টি করে হেসে নামিয়ে দিল মেয়েকে। কাসফিয়াও নামালো মমিকে। মমি দৌড়ে ভিতরে যেতেই ইরাও গেল তার পিছু পিছু। মেয়েকে বারবার ডেকেও থামাতে পারল না কাসফিয়া। সুফিয়া বেগম বাড়ির উঠোনে এসেছেন রোদ শুকাতে দেওয়া কাপড় দিতে। হঠাৎই মনে হলো ওনার শাড়ির আঁচল ধরে টানছে কেউ। চোখের কালো ফ্রেমের চশমাটা ঠেলে সামনে তাকালেন তিনি। দেখতে পেলেন বছর 4-এর একটা বাচ্চা মেয়েকে। ফর্সা শরীরে লাল গাউনে ঠিক যেন পরীর মতো লাগছে তাকে। মেয়েটার পাশেই দাঁড়িয়ে আছে একটা বিড়াল। এই বিড়ালকে তিনি দেখেছেন আগেও। আর মেয়েটা যে পুরোপুরি ওনার ছেলের মতো, চোখ নাক গায়ের রং একেবারে ইয়াশের মতো, চিনতে ভুল করেননি সুফিয়া বেগম। এ হলো ছোট্ট ইরা, ওনারই রক্ত আর খন্দকার মঞ্জিলের রত্ন। হাতে থাকা কাপড়গুলো পাশেই দাঁড়িয়ে থাকা গৃহকর্মীর হাতে ধরিয়ে দিলেন সুফিয়া বেগম। হাঁটু গেড়ে মেঝেতে বসে বললেন বাচ্চা মেয়েটাকে, নাম কি তোমার? সাথে সাথেই উত্তর এলো ইরার থেকে। আমার তো অনেকগুলো নাম, কোনটা বলবো? যে নামটা বেশি পছন্দ। ইরা বেশ কিছুক্ষণ ভেবে উত্তর দিল, পাপ্পার প্রিন্টেড আর মাম্মা লিটি। ইরার এমন স্পষ্ট কথা আর কেউ বুঝবে না সন্দেহ। তবে সুফিয়া বেগম বুঝলেন ঠিকই। দ্বিতীয় নামটা যে সে হৃদি বলেছে এটাও বুঝে নিলেন। ইরার ছোট্ট হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসলেন। আবারও জিজ্ঞেস করলেন ওকে, তুমি আমাকে চিনো? না তো। আমি তোমার পাপ্পার আম্মু, বুঝলে? বুঝদারের মতো উপর নিচ মাথা নাড়ল ইরা। কি বুঝলো কে জানে। কিছুক্ষণ পর সুফিয়া বেগমের মতোই মাটিতে বসলো ইরা। মমির গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, শোনো পাপ্পার আম্মু, বল শোনা। আমার মম্মিকে কাবাল দাও, ওর ক্ষুধা পেয়েছে। সুফিয়া বেগম হাসলেন, কোলে তুলে নিলেন ইরাকে। কাসফিয়ার কল পেয়ে সিমি, আফিয়া আর উজ্জ্বল সহ বাড়ির সকলেই বেরিয়ে এসেছেন উঠোনে। সুফিয়া বেগমের ইশারায় বিড়ালটাকে ভেতরে নিয়ে গেল সিমি। ইরাকে রাগ করলে ওকে বুঝালেন মমিকে খাওয়ার দেওয়ার জন্যই ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে।
কাসফিয়া আর ইয়াশ মাত্রই এসে দাঁড়ালো সবার সামনে। ওদেরকে দেখেই ছুটে গেল আফিয়া আর উজ্জ্বল। ব্যাগপত্র সব নিয়ে গেল বাড়ির ভেতরে। খন্দকার মঞ্জিলে আজ খুশির আমেজ। আসার আগে ইয়াশ কাউকেই জানায়নি, তাই আনোয়ার সাহেব, উজ্জ্বল আর বাকিরা বোকাঝোকা দিচ্ছেন ওকে। সুফিয়া বেগম আর আফিয়া রান্নার কাজে ব্যস্ত। আজ ইয়াশের পছন্দের সব খাবার বানাচ্ছে মা মেয়ে মিলে। আশেপাশের পাড়া প্রতিবেশীরা এসেছে ইয়াশদের দেখতে। ইরা এত সময়ে চিনে গেছে সবাইকে। ইয়াশ এক এক করে মেয়ের সাথে পরিচয় করালো সবার। কাসফিয়া ইয়াশকে রেখে ইরাকে নিয়েই ব্যস্ত বাড়ির মানুষরা। বিশেষ করে ইয়াশের আব্বু আনোয়ার সাহেব আর সিমি ইরাও মিশে গেছে সবার সাথে। তবে কারো টুকটাক ভুল হলেই কান্না করে ভাসাচ্ছে সে। বিকেলে কৌশিক আর ইনায়া এসেছে ইয়াশদের কাছে। ইনায়ার কোলে ছোট্ট ইরহান। কাসফিয়া ছুটে গেল ওদেরকে দেখে। ইরহানকে কোলে নিয়ে আদর করলো সে। ইয়াশও একই কাজ করলো। এটা দেখে আবার রাগ হলো ইরার। সুযোগ পেতেই খামচে দিল ইরহানের গাল। মেয়ের দুষ্টুমি দেখে বিরক্ত হলো ইয়াশ। ছোট্ট করে একটা ধমক দিয়েছিল ওকে। ইরা কান্না করে চলে গেল ইয়াশের কাছ থেকে। তারপর আর কি, কত কিছু করে ইয়াশ রাগ ভাঙালো মেয়ের। রাত প্রায় 12টার কাছাকাছি হবে। বাড়িতে আত্মীয়রা এসেছে আজ। ইনায়া আর কৌশিকও থেকে গেছে। কাসফিয়ার পাশটায় শুয়ে আছে ইরা। ইয়াশ বসে আছে সোফায়, বিড়বিড় করে বসে মা মেয়ের দিকে তাকিয়ে। মেয়েটা দেখতে পুরো আমার মতো হলেও মায়ের মতো ঘাটতেরা হয়েছে। ইয়াশের কথা ইরা বা কাসফিয়ার কারো কানে যায়নি। নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওরা। ইয়াশের ল্যাপটপ হাতে নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কিছু করছে। কিছুক্ষণ না যেতেই মা মেয়ে দুজনেই উঠে গেল ইয়াশের কাছে। দুপাশে দুজন বসে হঠাৎই চিৎকার দিয়ে উঠল। ভয়ে ইয়াশের হাত থেকে পড়ে গেল ল্যাপটপটা। রেগে তাকালো কাসফিয়ার দিকে। ইয়াশের রাগান্বিত চেহারা দেখে হাসি থামিয়ে চুপ করে গেল কাসফিয়া। কিন্তু ইরা তো ওর এক কাঠি উপরে। ইয়াশের কোলে উঠে মাথার চুলগুলো সব শক্ত করে ধরে রেখেছে। ইয়াশের ধমকের স্বরে বলল মেয়েকে। ইরা হচ্ছে কি? বাবার বড়সড় ধমকে চুপচাপ মায়ের কাছে চলে গেল ইরা। ইয়াশ বিরক্ত হয়ে বলল কাসফিয়াকে, এসব কি উপমা? আমার মেয়েকে বাদর বানাচ্ছ তুমি? মেয়ে তো বাদরই, আপনার মতো বাদর। অথচ এই বাদরের আদর না পেলে তোমার শ্বাস নিতে কষ্ট হয়। কাসফিয়া মুখ ভেঙচি কেটে ইরাকে কোলে নিয়ে চলে গেল বিছানায়। ইয়াশ হাসলো ওর মুখের ভঙ্গিমা দেখে। রান্নাঘরের জিনিসপত্র সব গুছিয়ে নিজের রুমে যাচ্ছিল সুফিয়া বেগম। ইয়াশের রুমের দরজা খোলা, তাই চোখ পড়ল ওনার। ইয়াশের রুমের দরজার সামনে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখলেন তিনি। ছেলে বৌমার সুখের সংসার দেখে ভালোই লাগছে ওনার। ইয়াশের চোখ পড়ল মায়ের দিকে। রুম থেকে বেরিয়ে সুফিয়া বেগমের সামনে দাঁড়াতেই বললেন উনি, আসলে তবে আবার ফিরে যাবে নিশ্চয়ই। চলে যখন যাবে তাহলে কেন এলে? ইয়াশ কিছুক্ষণ চুপ থেকে বলল সুফিয়া বেগমকে, এবার আর ফিরে যাচ্ছি না আম্মু। ইয়াশের কথা শুনে খুশি হলেন সুফিয়া বেগম। এ যেন আশা করেনি তিনি। ছেলে বৌমা আর নাতনিকে এবার থেকে কাছে পাবেন ভাবতেই খুশিতে চোখের কোণে পানি জমা হলো ওনার। ছেলের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন নিজের রুমে। সকাল পেরিয়ে বিকেল হয়েছে। বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছে, আবার কেউ কেউ থেকে গেছেন। ইয়াশ বাড়িতে নেই, হয়তো রুহির কবরের কাছে গেছে। কাসফিয়া মনে মনে এটাই ভেবে নিয়েছে, তাই আর কল দিয়ে বিরক্ত করলো না ইয়াশকে। রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো ওর আসার। ব্যালকনিতে রাখা ফুলের টবগুলো এলোমেলো হয়ে আছে দেখে কাসফিয়া হেঁটে গেল ব্যালকনিতে। ওর পিছু পিছু গেল ইরাও। কিছুক্ষণ বাইরে তাকিয়ে কি যেন ভেবে ডাকলো কাসফিয়াকে, মাম্মা। কাসফিয়া ফুলের টবগুলো ঠিক করতে করতে উত্তর দিল মেয়ের কথায়। বলো। ভাঙা ভাঙা কণ্ঠে বলল ইরা। ওখানে নাকি গুমপলি থুয়াতে। দ্রুত ইরার দিকে তাকালো কাসফিয়া। ওর হাতের ইশারা অনুসরণ করে সামনের দিকে তাকালো সে। নজরে এলো রুহির কবরটা। ওর রুমের ব্যালকনি থেকে রুহির কবরের স্থান পুরোপুরি না হলেও খানিকটা দেখা যায়। দীর্ঘশ্বাস ফেলে ইরাকে বলল কাসফিয়া। কে বলেছে? সহজ সরল স্বীকারোক্তি ইরার। পাপা বলেছে। কাসফিয়া মুস্কি হেসে ইরার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বলল, হ্যাঁ, ওখানে ঘুম পড়ে শুয়ে আছে। গুমপলি আমার কি হয় মাম্মা? তোমার আন্টি হয়। নাম কি তার? রুহি।
কিছুক্ষণ ভেবে বের করলো ইরা। রুহির নামটা ওর অন্য নামের মতোই, যে নামে কাসফিয়ার ডাকে সবসময়। ছোট মাথায় প্রশ্ন হইল ইরার ঘুম পড়ি কি ওকে ভালোবাসে? জিজ্ঞেস করলো কাসফিয়াকে। পরি কি ইরাকে ভালোবাসে মাম্মা? সে তো নেই মামুনি, থাকলে অনেক ভালোবাসতো আমাকে। তাহলে পরি কাকে ভালোবাসে? কথা নেই কাসফিয়ার মুখে। চুপ করে রইল সে। ঘাড় ফিরে তাকালো রুহির কবরটার দিকে, পরে আবার ইরার ছোট্ট মুখটার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দিল। পরি হৃদির পাপ্পাকে ভালোবাসে। ইরার থেকেও বেশি? সবার থেকে বেশি। মায়ের কথায় রাগ হলো ইরার। গট গট করে হেঁটে চলে গেল নিজের রুমে। ইয়াস মাত্রই রুমে ঢুকলো। মেয়ের এমন রাগের কারণ বুঝলো না সে। হৃদিকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে নিয়ে এলো। কোলে তুলে ওর দু গালে চুমু দিয়ে বলল, কি হয়েছে আমার প্রিন্সেসের? কে বকেছে? মাম্মা বকেছে। কি বলে বকেছে? ঘুম পড়ি পাপ্পাকে ভালোবাসে। ইয়াসের চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো মুহূর্তেই। এই নামে তো ইয়াস রহিকেই ডাকে। ইরা কিছু জিজ্ঞাসা করায় তখন ওকে বলেছিল কথাটা। ওর ছোট্ট মেয়েটা এখনো ও সব মাথায় নিয়ে বসে আছে। আর ওর উপমাটাও বা কেমন, এসব বলছে মেয়েকে। ইয়াস মুখে হাসি টেনে বলল ইরাকে, হুম, আমার প্রিন্সেসের মতো আমাকে আর কেউ ভালোবাসে না। চোখ মুখে খুশির ঝিলিক ইরার। অন্ধকার মুখটা ছেয়ে গেল হাসিতে। বাবার গলা জড়িয়ে ধরলো শক্ত করে। ইয়াসও হাসলো মেয়ের কাণ্ডে। কাসফিয়া এখনো দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। বাবা মেয়ের খুনসুটি দেখে হাসছে সে। ওদের থেকে চোখ সরিয়ে তাকালো রুহির কবরটার দিকে। মনে মনে বলল, তোমার না হওয়া প্রিয় মানুষকে আমি ভালো রেখেছি রুহি আপু, তোমাকেও আমরা মনে রেখেছি। তোমার কথাই সত্যি হোক, আমাদের ভালোবাসা বেঁচে থাকুক যুগ যুগ। উপমা আসবে একটু? ইয়াসের ডাকে ওর দিকে তাকালো কাসফিয়া। ছোট্ট করে বলল, আসছি। কাসফিয়া এসে দাঁড়িয়েছে ইয়াসের মুখোমুখি। ইয়াসের কাঁধে মাথা ফেলে ঘুমিয়ে আছে ইরা। ইয়াস কাসফিয়াকে বিছানায় ফেলে রাখা শাড়ি চুড়িগুলো দেখিয়ে বলল ওগুলো পরে রেডি হতে, সে আসছে এক্ষুনি। কাসফিয়া কেবল মাথা নেড়ে সায় জানালো ইয়াসের কথায়। মুখে কিছুই বলল না সে। ইয়াসের আনা নীল রঙের শাড়ি চুড়ি আর বেলি ফুলের গাজরা পরে তৈরি হয়েছে কাসফিয়া। বিকেল পেরিয়ে রাত হতে চলল, কিন্তু ইয়াসের আসার নাম নেই। ইরা তার বাবার সাথে আছে তাই চিন্তা করলো না ওকে নিয়ে। কাসফিয়ার থেকে ইয়াসকে ইরা একটু বেশি ভালোবাসে। মেয়ে তার বাবার কাছে থাকলেই নিশ্চিন্তে থাকে কাসফিয়া। বিছানায় বসে থাকতে থাকতে বিরক্ত কাসফিয়া উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল মাত্রই। ইয়াস এসে পেছন থেকে জোরে ধরল তখনই। কাসফিয়া ওভাবেই দাঁড়িয়ে থেকে বলল ইয়াসকে, এই কোথায়? আম্মুর কাছে। রেখে আসলেন যে? কান্না করবে তো। কারণ আছে তাই। কি চাই আপনার? মতলব ভালো ঠেকছে না। বাবু চাই। কাসফিয়া ঘুরে তাকালো ইয়াসের দিকে। দু হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলল, একজনকে নিয়েই পারি না আরেকজনকে সামলাবে শুনি? তুমি আমাকে সামলাবে আর আমি বাচ্চাদের। বাহ, আমার কথাই আমাকে বলা হচ্ছে। ইয়াস তাকিয়ে রইল কাসফিয়ার সুন্দর মুখটার দিকে। মাথার গাজরাটা খুলে দিল সে। এলোমেলো হলো কাসফিয়ার মাথার চুল। শাড়ির কুচিতে হাত রাখতেই কেঁপে উঠল কাসফিয়া। বাধা দিয়ে বলল ইয়াসকে, এলোমেলো করার মতলব যখন, সাজতে বললেন কেন? আমি নিজ হাতে এলোমেলো করব তাই। আদর চাই না। কাসফিয়া লজ্জা পেল। ইয়াসের বুকে লুকিয়ে আস্তে করে বলল, চাই তো। কাসফিয়ার সম্মতি পেয়ে দেরি করলো না ইয়াস। কোলে তুলে নিল ওকে, নিয়ে গেল বিছানার কাছটায়। গায়ের শার্টটা খুলে মেঝেতে ফেলতেই শুকনো ঢোক গেল কাসফিয়া। ইয়াস ওর দিকে ঝুঁকলো। কাসফিয়া ইয়াসের বুকে হাত দিয়ে বলল, পাগলামি করবেন না একদম। 100 বার করব। সরুন তাহলে। হুম, আজ তোমাকে আদর দিব। পালাতে চেয়েও পারল না কাসফিয়া। হার মারল ইয়াসের জেদের কাছে। পুরো শরীর জুড়ে ইয়াসের ঠোঁটের উষ্ণ স্পর্শ পড়ছে বারবার। কেঁপে উঠছে কাসফিয়া। লজ্জাবতী পাতার ন্যায় নেতিয়ে পড়ছে বিছানায়। ইয়াসের নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে ব্যস্ত তার উপমাকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় 12টার কাছাকাছি। ইয়াস শুয়ে আছে কাসফিয়ার ছোট্ট বুকে মাথা রেখে। দু হাতে শক্ত আলিঙ্গনে জড়িয়ে ধরেছে ওকে। এমনভাবে ধরে রেখেছে নড়াচড়ার
অবসরটুকুও নেই। মনে হচ্ছে ছাড়লেই পালাবে সে। কাসফিয়া হাত বুলালো ইয়াসের মাথার ঘন চুলের ভাঁজে, মুচকি হেসে বলল, প্রফেসর সাহেব, আপনি আমার ভালো থাকার ঔষধ। আপনার কাছে আমি কি বলুন? ইয়াস মুখ তুলে তাকালো। ঘুম ভেঙে গেছে ওর অনেক আগেই। কাসফিয়ার সুন্দর মুখটা দেখে মন ভালো হয়ে গেল মুহূর্তেই। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে ঠোঁট ছোঁয়ালো কাসফিয়ার কপালে। ওর চোখ মুখে এসে পড়া এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, তুমি আমার জীবনে আসা বসন্তের ফুল, আমার শূন্য হৃদয়ের রক্তের বন্যা, আমার অন্ধকার জীবনে আলোর দীপশিখা তুমি, আমার উপমা তুমি। কাসফিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তেই। শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসকে। চোখ দুটো বন্ধ করে বলল সে, ভালোবাসি প্রফেসর সাহেব। এই ছন্ন ছাড়া অগোছালো উপমা আপনাকে অনেক ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসি উপমা, ভীষণ রকমের ভালোবাসি। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।